সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন জুম ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। মাদককে না বলি, মাদক মুক্ত সুস্থ ও সুন্দর জীবন নিজে গড়ি এবং অন্যকে গড়তে সাহায্য করি। অনলাইন জুম ক্লাস পরিচালনায় রয়েছি আমি ব্রজেন রায় বিপ্লব, সহকারী শিক্ষক, চাঁদপাই মেসেজ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় খতিয়ান টি ছক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে দুইটা ছবি দেখছি। প্রথমে কি আছে? হিসাবের প্রাথমিক বই। এটাকে কি বলা আছে? হিসাবের প্রাথমিক বই অর্থাৎ জার্নাল। আমরা যদি ইংরেজিতে বলি এটা জার্নাল, হিসাবের প্রাথমিক বই। আর খতিয়ানকে কি বলা আছে? হিসাবের দ্বিতীয় বই। তাহলে প্রথমে কিন্তু প্রাথমিক বই, জাবেদাকে কিন্তু প্রাথমিক বই বলা আছে। জার্নাল অর্থাৎ জাবেদাকে প্রাথমিক বই বলা হচ্ছে। কেন প্রাথমিক বই বলা হচ্ছে? মানে একটা লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিটের পক্ষ নির্ণয় করে ব্যাখ্যা সহ প্রথম কিন্তু জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়। এজন্য জাবেদাকে কি বলা আছে? হিসাবের প্রাথমিক বই। খতিয়ানকে দ্বিতীয় বই বা খতিয়ানকে আরো কি বলা হয়? হিসাবের রাজা বলা হয়, হিসাবের পাকা বই বলা হয়ে থাকে। তাহলে দেখো এখানে আমরা কি করছি? হিসাবের প্রথমে কিন্তু জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করছি। তাহলে কারণ প্রথমেই কিন্তু আমরা জাবেদায় কোনো লেনদেন সংগঠিত হলে জাবেদায় আমরা প্রথমে লিপিবদ্ধ করছি, তারপরেই কিন্তু আমরা খতিয়ানে স্থানান্তর করছি। এই জন্য জাবেদাকে প্রাথমিক বই বলা হচ্ছে এবং খতিয়ানকে হিসাবের দ্বিতীয় বই বলা হয়, পাকা বই বলা হয়, হিসাবের রাজা বলা হয়। তাহলে আজকের আমাদের পাঠ কি হবে? জাবেদা থেকে খতিয়ানের টি ছকে লেনদেন আমরা লিপিবদ্ধ করব। আমরা এখানে টি ছক কেন উল্লেখ করেছি? খতিয়ানের কিন্তু দুইটি পদ্ধতি রয়েছে, একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের ছক। তাহলে আজ আমরা টি ছক নিয়ে আলোচনা করব। আজকে আমরা খতিয়ানের টি ছক তৈরি করতে পারবো, খতিয়ান কি তা বর্ণনা করতে পারবো, জাবেদা থেকে খতিয়ানে পোস্টিং করার পদ্ধতি অনুসরণ করতে পারবো, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করতে পারবো। এই চারটি বিষয় কিন্তু আমরা আজকে শিখে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? খতিয়ানের টি ছকটা কেমন। এটা যদি আমি টি ছক প্রস্তুত করি তাহলে তো আমাকে আগে ছকটা কিরকম সেটা আমাকে জানতে হবে। তাহলে টি ছকটা কিরকম দেখো, প্রথমে কি টি ছকে আগে জানতে হবে আমার টি ছকের কয়টি ঘর থাকবে, এটা আমাদেরকে জানতে হবে। টি ছকে প্রথমে কি দুটো সাইড, প্রথমে একটা বাম হাত এবং ডান হাত আমরা যদি মুখ বরাবর রাখি দেখো, তাহলে কিন্তু আমরা টি ছকের দুই সাইডে একটা বাম সাইড একটা ডান সাইড এভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বাম সাইডটাকে আমরা বলবো ডেবিট সাইড, ডান সাইডকে আমরা কি বলবো? ক্রেডিট সাইড। তাহলে দুটো সাইড কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে প্রথম সাইডে কয়টা ঘর থাকছে? 1 2 3 4টা ঘর থাকছে। তাহলে ঠিক ক্রেডিট সাইডেও কিন্তু 4টা ঘর থাকছে। এখানে একটা ঘর কম হয়ে গেছে, সেই ঘরটা হলো এখানে জাবেদা পৃষ্ঠা নামক একটা ঘর আসবে, সেই ঘরটা
মিসিং হয়ে গেছে। তো ঠিক আছে, এই তাহলে মোট 5টি 10টি কলাম থাকবে। প্রথমে কি থাকবে তাহলে? তারিখ থাকবে, বিবরণ থাকবে, এখানে থাকবে খতিয়ান পৃষ্ঠা প্লাস জাবেদা পৃষ্ঠা, তারপরে থাকবে টাকা, তারপর তারিখ, বিবরণ, আবারও একই খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে আমরা খতিয়ানের টি ছক আমরা এখানে দেখে নিলাম। তাহলে এখন সরাসরি আমরা অঙ্কে চলে যাই। দেখো এখানে একটা উদ্দীপকের কথা আমি উল্লেখ করেছি, উদ্দীপকটা সবাই ভালো করে খেয়াল করো। জনাব জসিম 2018 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। মাসের অনন্য লেনদেন নিম্নরূপ। তাহলে উনি 1 তারিখ 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছেন। তার ওই মাসে যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে তা নিম্নরূপ। প্রথমত কি, তারপরে কি আছে, জানুয়ারি 3 তারিখে দেখো 2,000 টাকা জমা দিয়ে একটি ব্যাংকে উনি হিসাব খুলেছেন। তারপরে কি আছে, 5 তারিখে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। 6 তারিখে কি আছে, নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা। 28 তারিখে কি আছে, চেকের মাধ্যমে বিক্রয় করেছেন উনি 6,000 টাকা। এই লেনদেনগুলো এখন আমরা কি করব, জাবেদায় লিপিবদ্ধ করব, কারণ জাবেদা থেকে কিন্তু আমাদের খতিয়ান স্থানান্তর করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রাথমিক বই জাবেদা। তাহলে আমরা প্রথম লেনদেন যেটা ছিল 1 তারিখে 50,000 টাকা নিয়ে উনি ব্যবসা শুরু করেছিল, তাই না? তাহলে যদি আমি ব্যবসা শুরু করি তাহলে কি হচ্ছে, আমার নগদ টাকা অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য নগদান হিসাব এখানে আমরা ডেবিট করব। মূলধন যেহেতু 1 তারিখে যে যা নিয়ে ব্যবসা শুরু করবে এটাকে আমরা কি বলবো, মূলধন বলবো। তাহলে মূলধন হিসাব এখানে ক্রেডিট, কারণ আমরা লিখে রাখবো নগদ টাকা মূলধন হিসেবে নিয়ে ব্যবসা শুরু করা হলো। 3 তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো, সেটা 3 তারিখে কি হবে, ব্যাংকে যখন আমি হিসাব খুলছি তাহলে আমার এখানে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব কেন ডেবিট হচ্ছে, ব্যাংক ও সম্পদ, ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর নগদ যে সম্পদ, সম্পদটা হ্রাস পাচ্ছে। তাহলে সম্পদ বৃদ্ধি হলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সেই সূত্র অনুসারে ব্যাংক হিসাবকে ডেবিট, নগদান হিসাবকে আমরা এখানে ক্রেডিট করে দেখাবো। কারণ ব্যাখ্যা আমরা লিখে রাখবো, নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হলো। 5 তারিখে আমরা কি করছি, ক্রয় করেছিলাম, পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছিল। তাহলে পণ্যদ্রব্য যখন আমি ক্রয় করেছি তাহলে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, এজন্য আমাকে ক্রয় হিসাবকে ডেবিট করেছি। আর যেহেতু ক্রয় করতে নগদ টাকা দিয়ে আমরা ক্রয় করেছি, এই জন্য সম্পদ হ্রাস পেয়েছে, নগদ হিসাবকে আমরা ক্রেডিট করব। 6 তারিখে কি আছে, 6 তারিখে নগদে বিক্রয় করা হয়েছে। তাহলে যখন আমি বিক্রয় করলাম, বিক্রয় করলে কি হচ্ছে, নগদ টাকা কিন্তু আমার বেড়ে যাচ্ছে, সম্পদ বেড়ে যাচ্ছে, এই জন্য নগদ হিসাবকে ডেবিট। বিক্রয় হলো আমার আয় বৃদ্ধি হচ্ছে, তাহলে এই জন্য বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করব। 28 তারিখে কি হচ্ছে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়েছিল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যখন আমি নগদে বিক্রয় করেছিলাম তখন আমার কি হয়েছে, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছিল, এই জন্য নগদ হিসাবকে আমরা ডেবিট করেছি। আর ব্যাংক এখানে চেকের মাধ্যমে করেছি, এই জন্য আমার ব্যাংকে টাকা সম্পদটা বেড়ে যাচ্ছে, ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা ব্যাংকে ডেবিট করব। তাহলে আমরা কি করব, নগদানের টি ছকের মাধ্যমে আমরা নগদান হিসাবটা প্রস্তুত করব। তাহলে প্রথমে কি, নগদান হিসাব ডেবিট এবং ক্রেডিট সাইড, দুটো সাইডে। তাহলে প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তাহলে আমাদের জানতে হবে, আমি নগদান হিসাব যখন প্রস্তুত করব, খতিয়ানের প্রস্তুতের ক্ষেত্রে নগদান যদি আমার ডেবিটে থাকে তাহলে আমি কি করব, সেই ডেবিট পাশে চলে আসব, ডেবিট পাশে এসে নগদানের বিপরীত যে নাম আছে সেই হিসাবের নাম লিখবো এবং টাকা বসাবো, এবং নগদান যে যে তারিখে লিপিবদ্ধ আছে সেই হিসাবগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে আমার 1 তারিখে কিন্তু নগদান হিসাব ছিল, 1 তারিখে লেনদেন ছিল কি,
জনাব হাবিবের জনাব হাবিবের 1 জানুয়ারি 50,000 টাকা কিন্তু উনি কি করছে, ব্যবসা শুরু করেছে। তাহলে আমার নগদান হিসাব এখানে ডেবিট ছিল, এখানে নগদান হিসাব কি খেয়াল করো, এই জন্য নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 1 তারিখে আমরা ডেবিট সাইডে চলে আসবো, যেহেতু আমি খতিয়ান করি নগদানের, তাহলে নগদান কোথায় আছে, নগদান ডেবিটে আছে, সেই জন্য আমি চলে আসবো ডেবিট সাইডে। কয় তারিখ, 1 তারিখ জানুয়ারি 1 তারিখে আমার বিপরীত নাম কি আছে, মূলধন হিসাব। তাহলে আমি লিখবো মূলধন হিসাব, কত টাকা, 50,000 টাকা। 3 তারিখে কিন্তু 2,000 টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো, এটা কিন্তু আমার এখানেও কিন্তু আমার নগদান রয়েছে। তাহলে আমি দেখবো এখন নগদান কোথায় আছে, নগদান আমার ক্রেডিট সাইডে আছে। তাহলে আমি চলে যাব ক্রেডিট সাইডে, ক্রেডিট সাইডে যে তারিখ লিখবো জানুয়ারি 3 এবং কি করব, বিপরীত নাম কি আছে, ব্যাংক হিসাব। তাহলে আমি ব্যাংক হিসাব লিখে টাকা বসায় দেব, ঠিক আছে। এরপরে খেয়াল করো 5 তারিখে, যখন আমার 5 তারিখে কি হচ্ছে, পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা, পণ্য আমি ক্রয় করেছি 15,000 টাকা। তাহলে এখানে আমার নগদান কোথায় আছে, এখানে হিসাব ছিল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ঠিক আবার কি করব, জানুয়ারি 5 তারিখে ক্রয় হিসাব লিখে ক্রেডিট সাইডে 15,000 টাকা বসিয়ে দেব, কারণ নগদান এখানে আমার আছে ক্রেডিট পাশে। 6 তারিখে কি আছে, নগদে পণ্য বিক্রয়, তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কি করব, যেহেতু আমার নগদান ডেবিটে আসে, তাহলে আমি এবার চলে আসবো কোথায়, ডেবিট পাশে। ডেবিট পাশে এসে বিপরীত নাম কি, বিক্রয় হিসাব। তাহলে 6 তারিখ বিক্রয় হিসাব 8,000 টাকা আমরা লিপিবদ্ধ করব। এবার কি করো, চেকের মাধ্যমে যখন বিক্রয়, তাহলে চেকের মাধ্যমে যদি আমি বিক্রয় করি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেন কি নগদান বইতে লিপিবদ্ধ হবে, এই লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হবে না, কারণ এখানে নগদ নামক কোনো কথা এখানে নাই, সেই জন্য এটা আমার এখানে লিপিবদ্ধ হবে না। তাহলে এখন আমরা খেয়াল করো, তাহলে যোগফল নামাবো, যোগ করে দেখা গেল 50 আর 58,000, তাহলে আমার ডেবিট সাইডে টাকা বেশি আছে, আমি এই ডেবিট সাইডে টাকা ক্রেডিট সাইডেও নিয়ে আমি ক্লোজ করে দিলাম। এবার ক্রেডিট সাইডে কিন্তু আমার 23,000 টাকা কম আছে, তাহলে আমি কি করব, ওই জানুয়ারি মাসের শেষ তারিখ 31 তারিখ ব্যালেন্স সিডি লিখে যে টাকাটা কম আছে সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দিলাম। যেহেতু জানুয়ারি মাসের শেষ তারিখ, এজন্য এই ব্যালেন্স সিডি কে পরবর্তী মাসের 1 তারিখে বিডি হিসেবে আমরা দেখি। পরবর্তী মাস তাহলে জানুয়ারির পরে কি মাস, ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি 23,000 টাকা। এবার খেয়াল করো আর নিচের এই লেনদেনগুলো লক্ষ্য করো, জনাব আলমের নগদ 30,000 টাকা ও 25,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে 2018 সালের জুন মাসের 1 তারিখে ব্যবসা শুরু করেন। তার ব্যবসার অন্যান্য লেনদেন নিম্নরূপ। তাহলে জানুয়ারি 3 তারিখে কি করেছে, পণ্য ক্রয় করেছে 5,000 টাকা, তারপরে 7 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 6,500 টাকা, 10 তারিখ পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি 8,500 টাকা, বাকিতে পণ্য ক্রয় করেছে 8,000 টাকা, 22 তারিখে ভাড়া প্রদান 2,500, 27 তারিখে লেনদেনের দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 3,000 টাকা, 30 তারিখে ব্যাংক থেকে উত্তোলন 4,500 টাকা। তাহলে এখন আমরা নগদান হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত করব। কি ছকে প্রস্তুত করব, টি ছকে আমরা প্রস্তুত করব। তাহলে খেয়াল করো, জনাব আলমের খতিয়ান বই 2018 নগদান হিসাব, নগদান হিসাবের কিভাবে নগদান হিসাব, তাহলে আমাদের নগদান হিসাবের আমরা এর আগেও শিখে আসছি,
ঠিক একই নিয়মে যে যে লেনদেনের মাধ্যমে নগদ কথাটা উল্লেখ আছে সেই লেনদেনগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। নগদ যদি আমার নগদান হিসাব যদি ডেবিট হয় তাহলে আমি ডেবিট সাইডে লিপিবদ্ধ করব, নগদান হিসাব যদি আমার ক্রেডিট হয় তাহলে ক্রেডিট সাইডে লিপিবদ্ধ করব। তাহলে 1 তারিখে উনি কি করেছিল, মূলধন, তাই না? এখানে উনি 1 তারিখে নগদ টাকা এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছিল। তাহলে নগদ টাকা কি, এটা আমার নগদ ছিল 30,000 টাকা নিয়ে এবং পণ্যদ্রব্য ছিল 25,000 টাকা। তাই আমরা কি করব, 1 তারিখে মূলধন হিসাব ডেবিট সাইডে 30,000 টাকা এবং 3 তারিখে নগদান ছিল আমার ক্রেডিট সাইডে, তাই ক্রয় হিসাব লিখে 5,000 টাকা লিখবো ক্রেডিট সাইডে। 7 তারিখেও একই, ব্যাংকে যখন হিসাব ব্যাংকে টাকা জমা দেওয়া হলো তাহলে 7 তারিখে ব্যাংক হিসাব লিখবো এবং টাকা 6,500। ঠিক তেমনি 22 তারিখে ভাড়া প্রদান করা হয়েছিল, সেখানেও কিন্তু আমার নগদ টাকা নগদান হিসাব ক্রেডিট ছিল, এজন্য ভাড়া হিসাব লিখে 2,500 টাকা। 27 তারিখে কি হচ্ছে, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি হয়েছে, নগদ টাকা আমরা পেয়েছি, এই জন্য নগদান হিসাবকে আমরা ডেবিট করেছি, এই জন্য দেনাদার হিসাব লিখে 3,000 টাকা। 30 তারিখের লেনদেনটা কি ছিল, 30 তারিখের লেনদেন ছিল ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। ব্যাংক লেনদেনটা 30 তারিখের লেনদেন কি ছিল, ব্যাংক থেকে উত্তোলন ছিল, ব্যাংক থেকে উত্তোলন, তাই না? ব্যাংক থেকে উত্তোলন ছিল, তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে আমার নগদ টাকা প্রাপ্তি হচ্ছে, সেই জন্য বিপরীত নাম কি আছে, ব্যাংক হিসাব লিখে 4,500 টাকা। এবার আমার কি করতে হবে, যে পাশে টাকা বেশি আছে সেইটা যোগ করে দুই পাশে নিয়ে ক্লোজ করে দিতে হবে, তারপরে যে টাকা কম আছে সেইটা ব্যালেন্স শিটে লিখতে হবে এবং পরবর্তী মাসে 1 তারিখে এটা আমরা দেখিয়ে রাখবো। ঠিক তেমনি ব্যাংক হিসাবও আমরা একইভাবে প্রস্তুত করব, যে যে লেনদেনে যে যে তারিখে আমাদের ব্যাংক হিসাব আছে আমরা সেই তারিখগুলো এখানে লিপিবদ্ধ করব। তাহলে প্রথমে কিন্তু 7 তারিখে কি আছে, নগদান ব্যাংক এখানে কিন্তু ডেবিট সাইডে আছে, নগদান হিসাব কিন্তু ক্রেডিট সাইডে আছে, এই জন্য ব্যাংকের বিপরীত নাম কি আছে, নগদান হিসাব লিখে 6,500 টাকা। 30 তারিখে কি আছে, ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তার জন্য ক্রেডিট সাইডে আমরা বিপরীত নগদান হিসাব লিখবো, লিখে 4,500 টাকা। এখন কি করব, আমার যেহেতু আর কোনো লেনদেন নাই সেই জন্য আমরা এখন যোগ করব, তাহলে ডেবিট সাইডে 6,500, এই 6,500 এই পাশে নিয়ে ক্লোজ করে দিলাম, তাহলে ক্রেডিট সাইডে কিন্তু আমার 2,000 টাকা কম আছে, এই জন্য জানুয়ারি 6 তারিখে ব্যালেন্স শিট লিখে 2,000 টাকা আমরা লিপিবদ্ধ করব এবং এটা পরবর্তী মাসে দেখে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা জাবেদা শিখলাম, খতিয়ান স্থানান্তর শিখলাম, খতিয়ানের টি-ছক শিখলাম, খতিয়ান, তাহলে এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্রত্যেকে সবাইকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আজকের ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছো, উপস্থিত হয়েছো, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই বাড়ির কাজটা এটা লিখে রাখো এবং লিখে খাতায় লিখে আনবে। প্রতিষ্ঠানের খতিয়ান বই সংরক্ষণের গুরুত্ব সমূহ খাতায় লিখে আনতে হবে। বাড়ির কাজ কি, খতিয়ান বই সংরক্ষণ, কেন আমি খতিয়ান বই সংরক্ষণ করব, খতিয়ান বই সম্পর্কে আমি কিন্তু বারবার বলেছি, কয়টা নাম আছে, খতিয়ানকে দ্বিতীয় বই বলা হচ্ছে, খতিয়ানকে পাকা বই বলা হচ্ছে, খতিয়ানকে হিসাবে রাজা বলা হচ্ছে। তাহলে এই খতিয়ান আমি কেন সংরক্ষণ করব, এই গুরুত্ব খাতায় লিখে আনতে হবে। তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে পরিসমাপ্তি ঘোষণা করলাম।